তাহলে তাহলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের বিষয় হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটার উপরে আমি বলতে চাচ্ছি আজকে। তো প্রথমে হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটার ডেফিনেশন কি? রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ এ হেটেরোজেনাস মাল্টি-সিস্টেম autoinflammatory disorder of unknown etiology, manifest simply as synovitis. However, extra-articular involvement is common, and the disease is associated with significant disability and premature mortality. তাহলে বলা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা হেটারোজেনাস ডিজিজ, একটা হচ্ছে মাল্টি সিস্টেম ডিজিজ, আর একটা অটো ইনফ্লামেটরি ডিজিজ, যেটার হচ্ছে যে আননোন ইটোলজি, এটার কোনো ইটোলজি নাই, এবং এটা মেইনলি সিম্পলি এটা সাইনোভাইটিস, এর সাথে কিছু এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন থাকে, এবং দ্য ডিজিজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিগনিফিক্যান্ট ডিসএবিলিটি অ্যান্ড প্রিম্যাচিওর মর্টালিটি। এখন এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়, সাধারণত এটার প্রিভ্যালেন্স 0.8 থেকে 1%, এবং এটা ফিমেল মেল রেশিও 3:1। এটার প্যাথোফিজিওলজি কি? এটার হচ্ছে যে মূল প্যাথোফিজিওলজি হচ্ছে যে যেটা আমি বললাম যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ এ অটোইমিউন ইনফ্লামেটরি ডিজিজ, মেইনলি প্রাইমারিলি সাইনোভিয়াল টিস্যু এটা ইনভলভ হয়, মিডিয়েটেড বাই সাইনোভিয়াল টিস্যুতে এখানে হচ্ছে যে ইন্টারঅ্যাকশন হয় বিটুইন টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এবং সাইনোভিয়াল ফাইব্রোব্লাস্ট, লিডিং টু ডিসরেগুলেশন অফ দ্য ইনফ্লামেটরি ক্যাসকেড। তাহলে এখানে সাইনোভিয়াল টিস্যুতে একটা ইন্টারঅ্যাকশন হয় টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এবং সাইনোভিয়াল ফাইব্রোব্লাস্ট, এবং এতে কি হয়? ডিসরেগুলেশন অফ দ্য ইনফ্লামেটরি ক্যাসকেড। এবং এটা একটা ফিগার আছে, আমি পরে দেখাচ্ছি। তবে এর সাথে কিছু ফ্যাক্টর আছে, যেমন জেনেটিক ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, এবং এর সাথে হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আছে যে সিগারেট স্মোকিং। এই সিগারেট স্মোকিং থাকলে পরে এটা হচ্ছে ডিজিজটা মোর সিভিয়ার হয় এবং ট্রিটমেন্ট রেসপন্স ভালো হয় না। আমরা এখানে প্রেগনেন্সিতে একটা বিষয় আসছে যে এটা ডিজিজটা সাধারণত প্রেগনেন্সিতে রিমিশনে থাকে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পোস্টপার্টাম পিরিয়ডে রিউমাটয়েড আর্থ্রাইটিসের হচ্ছে যে ফার্স্ট প্রেজেন্টেশন হয়। তাহলে একটা ডিউরিং প্রেগনেন্সি এটা রিমিশনে থাকে, আফটার প্রেগনেন্সি এটা আবার ফ্লেয়ার হয় বা ফার্স্ট প্রেজেন্টেশন হয়। আমরা কি জন্য হয় সেটা বলা হয়েছে যে this is likely due to suppression of the immune response during pregnancy, but hormonal change may play an important role. তাহলে প্রেগন্যান্সিতে ইমিউন সাপ্রেশন থাকে এবং একটা হরমোনাল রোল থাকে এই ক্ষেত্রে, যেই জন্য প্রেগন্যান্সিতে রিউমাটয়েড আর্থ্রাইটিস সাপ্রেশনে থাকে, এবং আফটার প্রেগন্যান্সি এটা হচ্ছে যে ফ্লেয়ার আপ হয় অথবা ফার্স্ট প্রেজেন্টেশন হয়। এখানে প্যাথোজেনেসিসের আর একটা বিষয় এখানে বলা হচ্ছে যে সাইনোভিয়ামে যে ম্যাক্রোফেজ থাকে, এই ম্যাক্রোফেজ সেভারাল প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন তৈরি করে, যেমন টিএনএফ, টিস্যু টিএনএফ, ইন্টারলিউকিন 6, টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1। এরা সাইনোভিয়াল ফাইব্রোব্লাস্টের উপরে কাজ করে সাইটোকাইন প্রডিউস করে। এই সাইটোকাইনটা কাজ করে হচ্ছে সাইনোভিয়ামের উপরে, এবং সাইনোভিয়ামটা তখন ইনফ্লাম হয়ে থাকে, ইনফ্লাম হয়। এই ইনফ্লাম সাইনোভিয়াল মেইনলি হচ্ছে যে কি করে? বোন এবং কার্টিলেজকে ড্যামেজ করে এবং এরোশন করে। তাহলে আমরা এখানে দেখাচ্ছি একটা ফিগার, যে এখানে কিছু ফ্যাক্টরের কথা বলা হয়েছে, যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর, এরা হচ্ছে যে ম্যাক্রোফেজ, এটা কাজ করে ম্যাক্রোফেজ, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ। বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এবং সাইনোভিয়াল টিস্যুতে
বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ প্রডিউস, এটা একটা ইন্টারপ্লে, একটা ইন্টারাকশন হয়, এর ফলে ম্যাক্রোফেজ টিউমার নেক্রোসিস আলফা, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এরা সাইনোভিয়াল ফাইব্রোব্লাস্টের উপরে কাজ করে, করার পরে এটা হচ্ছে ইনফ্লাম সাইনোভিয়াম হয়, তাকে প্যানাস বলে। এটা হচ্ছে যে কার্টিলেজ এবং বনকে ডিস্ট্রাকশন এবং ইরোশন করে। এটাই হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্যাথোজেনোসিস। এবং আমরা যে বায়োলজিক্যাল এজেন্ট চিকিৎসা ক্ষেত্রে যে ব্যবহার করি, যে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা ইনহিবিটর, তারপরে ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1 এর যে ব্লকার গুলো আমরা ইউজ করি বায়োলজিক্যাল এজেন্ট হিসাবে, এই ড্রাগ গুলো এখানে কাজ করে। এটা এই যে টিউমার টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6 এবং 1 কে এখানে ব্লক করে দেয় এই বায়োলজিক্যাল এজেন্ট গুলা, তাতে আমাদের ডিজিজটা কন্ট্রোলে থাকে। এখন আসছে যে রিমাটয়েড নোডুল আমরা দেখি। রিমাটয়েড নোডুলটা হচ্ছে যে কোন ক্ষেত্রে পাওয়া যায়, যেসব ক্ষেত্রে আর রিমাটয়েড ফ্যাক্টর পজিটিভ থাকে অথবা এসসিপিএ পজিটিভ থাকে। এসসিপিএফ মানে অ্যান্টি সাইক্লোলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি, সংক্ষেপে এটা এসসিপিএ বলা হয়। এটা একটা টেস্ট রিমাটয়েড আর্থ্রাইটিসের। তাহলে যে ক্ষেত্রে রিমাটয়েড ফ্যাক্টর এবং এসসিপিএ অ্যান্টিবডি পজিটিভ থাকবে, তাদের ক্ষেত্রেই সাধারণত রিমাটয়েড নোডুল পাওয়া যায়, এবং রিমাটয়েড নোডুলটা সাধারণত এক্সটেন্সর টেন্ডনে থাকে। এখানে আমরা ক্লিনিক্যাল ফিচার, একটা রোগীর কি প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসতে পারে। মূল প্রেজেন্টেশন হচ্ছে যে টিপিক্যাল প্রেজেন্টেশন ইজ উইথ পেইন, জয়েন্ট সোয়েলিং, স্টিফনেস affecting the small joint of the hands, feet, wrist, symmetrical fashion. হ্যান্ডের সাধারণত এমসিপি মেটাকার্পোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট, স্মল জয়েন্ট মানে হ্যান্ডের এমসিপি, মেটাকার্পোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট, পিআইপি প্রক্সিমাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট, রিস্ট জয়েন্ট, পায়ের ক্ষেত্রে মেটাটার্সোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট এখানে ইনভলভমেন্ট হয়। এবং যেটা হয় জয়েন্টটা পেইন থাকবে, সোয়েলিং থাকবে, স্টিফনেস থাকবে, যেটা হচ্ছে যে সিমেট্রিক্যাল ফ্যাশনে থাকবে, এবং এর সাথে লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হবে। এবং সিস্টেমিক সিমটমের মধ্যে অ্যানোরেক্সিয়া, ফিভার, ফ্যাটিক, ওয়েট লস এগুলোর সাথে থাকে, এবং এর সাথে হচ্ছে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন থাকবে। তাহলে স্মল জয়েন্ট অফ দ্য হ্যান্ড অ্যান্ড ফিট সিমেট্রিক্যাল থাকবে, তার সাথে লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হইতে পারে, এর সাথে সিস্টেমিক সিমটম থাকবে, এর সাথে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন থাকতে পারে। তাহলে এটা হচ্ছে যে কমন প্রেজেন্টেশন। এর সাথে আরো কিছু রিউমাটয়েড আর্থ্রাইটিসের হচ্ছে যে প্রেজেন্টেশন থাকে। ওল্ড এজের ক্ষেত্রে, ওল্ড এজ পেশেন্টের ক্ষেত্রে যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, সেই ক্ষেত্রে হয় যে সিভিয়ার আর্লি মর্নিং স্টিফনেস, এর সাথে পলি আর্থ্রাইটিস এবং পিটিং ইডিমা থাকে। এটা ওল্ড এজে সাধারণত হয়। তাহলে সিভিয়ার আর্লি মর্নিং স্টিফনেস, এর সাথে পলি আর্থ্রাইটিস, এর সাথে হচ্ছে যে পিটিং ইডিমা, এটা একটা প্রেজেন্টেশন। আর একটা প্রেজেন্টেশন আছে হচ্ছে যে যেটাকে বলা হয় পলিমায়ালজিয়া রিমাটিকা। এই ক্ষেত্রে প্রক্সিমাল মাসেল উইকনেস নিয়ে রোগী প্রেজেন্টেশনে আসে। তাহলে প্রক্সিমাল মাসেল উইকনেস নিয়েও একটা প্রেজেন্টেশন হতে পারে, লাইক পলিমায়ালজিয়া রিমাটিকা। আর একটা প্রেজেন্টেশনকে বলা হয় যে প্যালিন্ড্রমিক বলছে যে ইট ইজ এ রিল্যাপসিং এন্ড রিমিটিং এপিসোড, পেইন, স্টিফনেস, সোয়েলিং দ্যাট লাস্ট অনলি ফিউ আওয়ার্স টু ডেজ। তাহলে আমরা এখানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের 4 ধরনের প্রেজেন্টেশন দেখলাম। একটা হচ্ছে যে স্মল জয়েন্ট অফ হ্যান্ড অ্যান্ড ফিটস, সাথে লার্জ জয়েন্টের ইনভলভমেন্ট থাকে, এটা হচ্ছে যে সিমেট্রিক্যাল ফ্যাশন, সিমেট্রিক্যালি হয়, এবং এর সাথে জয়েন্ট পেইন, সোয়েলিং থাকে, তার সাথে সিস্টেমিক সিমটমস এবং এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন থাকে। আর একটা প্রেজেন্টেশন বলা হচ্ছে যে ওল্ড এজের ক্ষেত্রে, যে সাধারণত হচ্ছে সিভিয়ার মর্নিং স্টিফনেস, এর সাথে পলি আর্থ্রাইটিস এবং পিটিং ইডিমা থাকে। এটা একটা 2 নম্বর প্রেজেন্টেশন। 3 নম্বর আর একটা প্রেজেন্টেশন বলা হচ্ছে পলিমায়ালজিয়া রিমাটিকা লাইক।
তখন প্রক্সিমাল মাসেল উইকনেস নিয়ে আসে। আর একটা প্রেজেন্টেশন বললাম যে প্যালিন্ড্রমিক, এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে রিল্যাপসিং অ্যান্ড রিমিটিং এপিসোডস, এর সাথে পেইন, স্টিফনেস, সোয়েলিং, সাধারণত এটা পারসিস্ট করে ফিউ আওয়ার্স টু ডেজ। এটা হচ্ছে যে প্রেজেন্টেশন। আর আমরা যদি এই রুগীটাকে যদি মানে এক্সামিনেশন করতে যাই, তাহলে এক্সামিনেশন করতে গেলে প্রথমে আমরা কি দেখব, পেশেন্টের অ্যাফেক্টেড জয়েন্টটা সাধারণত টেন্ডারনেস, সোয়েলিং থাকে, এবং এটা টেন্ডারনেস এবং সোয়েলিং সাধারণত থাকে। এটা হচ্ছে প্রেজেন্টেশন, এটা হচ্ছে এক্সামিনেশনের ক্ষেত্রে জয়েন্টটা সোয়েলিং, টেন্ডারনেস এবং টেম্পারেচার রেইজও আমরা পাই। এবং যদি ডিজিজটা যদি লং স্ট্যান্ডিং হয়, লং স্ট্যান্ডিং এবং আনকন্ট্রোল যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কতগুলি ডিফর্মিটি পাই। যেমন হচ্ছে সোয়ান নেক ডিফর্মিটি, বাটনিয়ার ডিফর্মিটি, জেড ডিফর্মিটি অফ দ্য থাম। এর সাথে আমরা হচ্ছে যে রিস্ট জয়েন্টে হচ্ছে যে রেডু আনলার সাবলাকজেশন পাই আমরা, রেডু আনলার সাবলাকজেশন। এবং অনেক ক্ষেত্রে টিগারিন ফিঙ্গারও থাকে। এবং সাবলাকজেশন শুধু হাতে না, আমরা পায়ের মেটাটার্সোফ্যালেঞ্জাল জয়েন্টেও আমরা সাবলাকজেশন পাই, সেটাকে ককাফ টো ডিফর্মিটিস বলে। এবং আরো কিছু ডিফর্মিটিস হতে পারে, যেমন ভালগাস ডিফর্মিটি অফ দ্য ক্যালকেনিয়াস, এর সাথে আমরা ফ্ল্যাট ফুট আমরা পেতে পারি। তাহলে এগুলা হচ্ছে যে লং স্ট্যান্ডিং আনকন্ট্রোল রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলে আমরা এইসব ডিফর্মিটি, সোয়ার নেক ডিফর্মিটি, বাটনিয়ার ডিফর্মিটি, তারপরে জেড ডিফর্মিটি অফ দ্য থাম, সাবলাকজেশন অফ দ্য রিস্ট, মেটাটার্সোফ্যালেঞ্জাল জয়েন্ট, এগুলো আমরা ডিফর্মিটি পেতে পারি। আর এখানে আমরা ডিফর্মিটি এখানে ফিগারে দেখানো হচ্ছে, একটা ফিগারে যে ডিফর্মিটি এখানে অনেক সময় যারা ফাইনাল এমবিবিএস পরীক্ষায় এইরকম একটা হ্যান্ডের, রিউমাটয়েড হ্যান্ডের একটা ছবি দিয়ে একটা অস্পিতে প্রশ্ন করা হয় যে হোয়াট আর দ্য ফাইন্ডিং অফ দ্য ফিগার অফ দ্য হ্যান্ড অফ দ্য পেশেন্ট, কি কি ফাইন্ডিং আমরা দেখতে পারি, এর সাথে আমরা মনে করতে পারি কি ইনভেস্টিগেশন করতে পারি, কি আমরা চিকিৎসা দিতে পারি, বা ডিএমআরডি কি ব্যবহার করতে পারি। এখান থেকে একটা হ্যান্ড যেটা অস্পি হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনলার ডেভিয়েশন আছে, হাতে একটা আনলার ডেভিয়েশন আছে, এর সাথে দেখা যাচ্ছে যে স্মল মাসেল ওয়াস্টিং আছে অফ দ্য হ্যান্ড, এর সাথে সাইনোভিয়াল থিকেনিং দেখা যাচ্ছে, রিস্ট জয়েন্টে সোয়েলিং সোয়েলিং দেখা যাচ্ছে, এবং এর সাথে হচ্ছে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল এবং প্রক্সিমাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্টের ডিফর্মিটি গুলো দেখা যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনলার ডেভিয়েশন আছে, তারপর মাসেল ওয়াস্টিং আছে, এবং এর সাথে হচ্ছে যে সাইনোভিয়াল সোয়েলিং আছে। এখানে এর সাথে এখানে মেটাকার্পোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট এবং প্রক্সিমাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট দেখানো হচ্ছে। এই যে পরের ফিগারটাতে এখানে সোয়ার নেক ডিফর্মিটি অফ দ্য ফিঙ্গার দেখানো হচ্ছে। সিস্টেমিক ফিচারে সাধারণত অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, ফ্যাটিগ, এটা সাধারণত থ্রু আউট দ্য ডিজিজ প্রসেসে আমরা এটা দেখতে পাই। এবং এর সাথে আরো কিছু কমপ্লিকেশন আছে, অস্টিওপরোসিস, মাসেল ওয়াস্টিং থাকে, এটা হচ্ছে সাধারণত রিডিউস অ্যাক্টিভিটি এবং সিস্টেমিক ইনফ্লামেশনের জন্য। এবং এক্সট্রা আর্টিকুলার ফিচার্স আর কমন পেশেন্ট উইথ লং স্ট্যান্ডিং সেরো পজিটিভ। তো এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন আমাদের প্রথমে বলা হয়েছে যে ইট ইজ এ মাল্টি সিস্টেম ডিজিজ। তাহলে সিস্টেমিক সিমটম আমি বলেছি এখানে যে ফিভার, ওয়েট লস, ফ্যাটিক, এগুলা সিস্টেমিক সিমটম। কিছু স্পেসিফিক সিমটম আছে, যেমন মাস্কুলোস্কেলিটাল সিস্টেমে মাসেল ওয়াস্টিং থাকে, ট্রেনোসাইনোভাইটিস থাকে এবং অস্টিওপরোসিস থাকে। হেমাটোলজিক্যাল সিস্টেমে অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোসিস এটাও থাকে। এবং লিম্ফেটিক সিস্টেমে ফেল্টিস সিনড্রোম বলা হচ্ছে যে এখানে লং স্ট্যান্ডিং রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে কারো যদি লেগ আলসার থাকে,
এবং ব্লাড ইনভেস্টিগেশনে যদি প্যানসাইটোপেনিয়া থাকে বা নিউট্রোপেনিয়া থাকে তখন তাকে আমরা ফেল্টিস সিনড্রোম বলি। এবং নোডিউলস এক্সটেন্সর সার্ভিসে থাকে, এটা আমি আগে বলেছি। এবং এর সাথে কমন ফিচার সাধারণত চোখে এপিস্ক্লেরাইটিস এবং স্ক্লেরাইটিস হয়। এপিস্ক্লেরাইটিস চোখটা হচ্ছে যে রেডনেস থাকে কিন্তু কোনো ব্যথা থাকে না। স্ক্লেরাইটিসে ব্যথার সাথে হচ্ছে চোখটা লাল থাকে এবং সাইড থ্রেটেনিং হতে পারে। ভাস্কুলাইটিসের ফিচারের মধ্যে আলসার থাকে, এর সাথে মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স এবং লেগে আলসার ইনফ্রাকশন এগুলো আমরা পাই। এবং হার্টেরও উপর কিছু ইফেক্ট আছে, যেমন পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, কন্ডাকশন ডিফেক্ট, আরো অনেক ফিচার হয়। পালমোনারি লাংসে সাধারণত ফাইব্রোসিস, প্লুরাল ইফিউশন, নোডিউলস এগুলো আমরা পাই। নিউরোলজিক্যাল কমপ্লিকেশনের মধ্যে যেমন পেরিফেরাল নিউরোপ্যাথি এবং সার্ভাইকাল কর্ড কম্প্রেশন এবং আরো হচ্ছে যে কম্প্রেশন নিউরোপ্যাথিস আছে, এগুলো আমি পরে আলাপ করব। তাহলে আমরা সাধারণত মাল্টিপল সিস্টেম, এখানে দেখা হলো সিস্টেমিক সিস্টেম কিছু প্রবলেম তৈরি করে, অকুলার চোখে কিছু প্রবলেম তৈরি করে, হার্টে কিছু প্রবলেম তৈরি করে, লাংসে কিছু প্রবলেম তৈরি হয়, ভাস্কুলাইটিসে কিছু ভেসেলসে কিছু প্রবলেম হয়, নিউরোলজিক্যাল কিছু প্রবলেম তৈরি করে অ্যাজ এ এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন। এখানে বলা হচ্ছে যে রিমাটয়েড নডিউল, এটা আমি আগে বলেছি যে এটা এক্সটেন্সর সারফেসে হয়, সাধারণত যাদের রিমাটয়েড ফ্যাক্টর অথবা এসসিপি পজিটিভ পাওয়া যায় যেসব পেশেন্টের ক্ষেত্রে। এখানে এটা হচ্ছে যে একটা ফিগার দেখানো হচ্ছে যে রিমাটয়েড নডিউল, এটা রিমাটয়েড নডিউল, যেটা নডিউল এখানে দেখানো হচ্ছে এবং এর সাথে হচ্ছে যে অলিকেনন বাসাইটিস, এটাও এই ফিগারে দেখানো হচ্ছে, সাধারণত এক্সটেন্সর সারফেসে হয়। ভাস্কুলাইটিস, যেটা বললাম যে ভাস্কুলাইটিস সাধারণত রেয়ার, কিন্তু সাধারণত আমরা দেখি যে পেশেন্টের সাধারণত নেল ফোল্ডে কিছু ইনফ্রাকশন থাকে, কিউটেনিয়াস আলসারেশন, আমরা আবার নেক্রোসিস দেখি রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের ক্ষেত্রে। অকুলার প্রেজেন্টেশন, যেটা আমি বললাম যে স্ক্লেরাইটিস নিয়ে আসে, এবং স্ক্লেরাইটিস এবং পেরিফেরাল আলসারেটিভ ক্যারাটাইটিস আনকমন, বাট ইট ইজ সিরিয়াস এবং পটেনশিয়ালি সাইড থ্রেটেনিং, ভিজুয়াল প্রবলেম তৈরি করে এবং সাথে প্রেজেন্টেশন সাধারণত পেইন এবং রেডনেস। তাহলে স্ক্লেরাইটিস এবং পেরিফেরাল আলসারেটিভ ক্যারাটাইটিস সাধারণত পেইন এবং রেডনেস নিয়ে আসে, আর এপিস্ক্লেরাইটিস শুধু রেডনেস নিয়ে প্রেজেন্টেশন হয়। সেরোসাইটিস, যেটা আমরা বলেছি যে সেরোসাইটিস সাধারণত অ্যাসিম্পটোম্যাটিক। সেরোসাইটিস মানে প্লুরাল স্পেসে প্লুরাল ইফিউশন করে, পেরিকার্ডিয়াল স্পেসে পেরিকার্ডিয়াল ইফিউশন করে এবং এর সাথে এরা ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্টেশন হয়। এখন কার্ডিয়াক ইনভলভমেন্ট সাধারণত হার্ট ব্লক, কার্ডিওমায়োপ্যাথি, করোনারি আর্টারি অক্লুশন, অ্যাওর্টিক রিগার্জিটেশন নিয়ে অনেক সময় প্রেজেন্টেশন হয়। এবং কিছু রিস্ক ফ্যাক্টরও থাকে করোনারি ডিজিজের ক্ষেত্রে, যেমন the risk factor of cardiovascular disease is increased, কারণ এই ক্ষেত্রে আমরা এই পেশেন্টের হাই কোলেস্টেরল, স্মোকিং, হাইপারটেনশন, রিডিউস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এর সাথে এই পেশেন্টের আমরা এনএসএআইডি, গ্লুকোকর্টিকয়েডস, তারপর সাইটোকাইনের ইফেক্ট, এগুলোর জন্য বেশি কমপ্লিকেশন ডেভেলপ করে। পালমোনারি ইনভলভমেন্ট, যেটা বললাম যে এটা পালমোনারি ফাইব্রোসিস এবং প্লুরুসি, তারপরে প্লুরাল ইফিউশন তৈরি করে। পেরিফেরাল নিউরোপ্যাথি, এন্ট্রাপমেন্ট নিউরোপ্যাথি, সাধারণত কার্পাল টানেল সিনড্রোম হয়, সাধারণত বায়োল্যাটারাল মিডিয়ান নার্ভ কম্প্রেশন হয়, রিস্টে মিডিয়ান নার্ভ কম্প্রেশন হয়ে কার্পাল টানেল সিনড্রোম তৈরি করে, এবং অলসো টারসান টানেল সিনড্রোম হয় পায়ে। আমরা এন্ট্রাপমেন্ট অফ দ্য পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ এট দ্য ফ্লেক্সর রেটিনাকুলাম, তাহলে হাতের ক্ষেত্রে মিডিয়ান নার্ভ কম্প্রেশন হয়ে কার্পাল টানেল সিনড্রোম তৈরি করে, পায়ের ক্ষেত্রে পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ কম্প্রেশন হয়ে টারসাল টানেল সিনড্রোম তৈরি করে, এবং এগুলা সাধারণত টিংলিং, নার্ভনেস এবং বার্নিং সেন্সেশন নিয়ে প্রেজেন্টেশন হয়। এখন এখানে যেটা রেয়ার কমপ্লিকেশন, স্পাইনাল কর্ড কম্প্রেশন,
এটা সাধারণত সার্ভাইকাল স্পাইনে সাবলাক্সেশন হওয়ার পরে স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়, and it can lead to cord compression or sudden death in a minor trauma or manipulation. তাহলে সার্ভাইকাল স্পাইনাল কর্ড কম্প্রেশন সাধারণত সার্ভাইকাল রিজনে হয়, এবং এটা হচ্ছে যে এই হয় সাধারণত সার্ভাইকাল স্পাইনের সাবলাক্সেশন হওয়ার জন্য। এখন রিউমাটয়েড, এখানে একটা ছবি দেওয়া হয়েছে যে সাবলাক্সেশন অফ দা সার্ভাইকাল স্পাইন কিভাবে হয়। আদার কমপ্লিকেশন, আরো কিছু কমপ্লিকেশন, অ্যামাইলোডোসিস হয়, লং স্ট্যান্ডিং রিউমাটয়েড আর্থ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম তৈরি করে। এর সাথে কিছু মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া, আরো অ্যানিমিয়া হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। ফেল্টিস সিনড্রোম, যেটা আমি আগে বলেছি যে সেরো পজিটিভের সাথে স্পিনোমেগালি এবং এর কম্বিনেশন নিউট্রোপেনিয়া এবং থ্রম্বোসাইটোপেনিয়া, প্যানসাইটোপেনিয়া হয়, এবং এই পেশেন্টের ক্ষেত্রে জেনারেলাইজড লিম্ফ্যাডিনোপ্যাথি হয়ে এটা লিম্ফোমাও অনেক ক্ষেত্রে তৈরি হয়। আমরা এখন আসি যে আমরা ইনভেস্টিগেশন, আমরা কি ইনভেস্টিগেশন করতে পারি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। বলা হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ এসেনশিয়ালি ক্লিনিক্যালি ডায়াগনোসিস, সাধারণত ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয়, এবং এর সাথে আরো কিছু ইনভেস্টিগেশন করা হয়, যেমন হচ্ছে যে এখানে ইএসআর, সিআরপি, রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টি সিসিপি অ্যান্টিবডিজ আর এসসিপিএ বলা হচ্ছে, এগুলা হচ্ছে যে ইনভেস্টিগেশন করা হয়। এখানে ক্রাইটেরিয়া ফর দা ডায়াগনোসিস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই বিষয়টা জরুরি যে কিভাবে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করা হয়। বলাই হলো যে এসেনশিয়ালি ক্লিনিক্যাল, আমরা কিভাবে আমরা ডায়াগনোসিস করব। এখানে বলা হচ্ছে যে 4টা ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, যে অ্যাফেক্টেড জয়েন্টস, তারপরে বলা হয়েছে যে সেরোলজি, তারপরে বলা হয়েছে ডিউরেশন, তারপরে বলা হয়েছে যে অ্যাকিউট ফেস রিঅ্যাক্ট্যান্ট। তাহলে যদি জয়েন্ট, এখানে অ্যাফেক্টেড জয়েন্টস, যদি একটা লার্জ জয়েন্ট হয় তাহলে 0 স্কোর, যদি 2 থেকে 10টা লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে স্কোর 1, যদি 1 থেকে 3টা স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে স্কোর 2, যদি 4 থেকে 10টা স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে স্কোর 3, যদি মোর দ্যান 10 জয়েন্টস অ্যাট লিস্ট 1 স্মল জয়েন্ট তাহলে স্কোর হবে 5। এটা হচ্ছে জয়েন্টের কথা গেল। এর সাথে আসছে এখন যে সেরোলজি, যদি রিউমাটয়েড ফ্যাক্টর এসিপি এর নেগেটিভ হলে স্কোর 0, যদি লো টাইটার হয় তাহলে স্কোর 2, যদি হাই টাইটার হয় পজিটিভ, যদি হাই পজিটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে স্কোর 3, আর ডিউরেশন যদি 6 উইকস এর কম হয় 0, 6 উইকস এর বেশি হলে স্কোর 1, যদি নর্মাল সিআরপি ইএসআর যদি হয় তাহলে 0, যদি অ্যাবনর্মাল সিআরপি ইএসআর হয় তাহলে স্কোর 1। আমরা যদি কোনো পেশেন্টের যদি স্কোর যে 6 অর মোর জয়েন্ট, যদি আমরা স্কোর যদি 6 অর মোর হয় তাহলে ডায়াগনোসিস হবে ডেফিনেট রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে এটা হচ্ছে যে ক্লিনিক্যাল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এর সাথে কিছু ইনভেস্টিগেশন ও ক্লিনিক্যাল ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে। এখন আমরা আরো কিছু ইনভেস্টিগেশন আমরা করব। এটার সাথে আমরা কিছু ইনভেস্টিগেশন করা হচ্ছে, যে যেমন ইনভেস্টিগেশন এন্ড মনিটরিং অফ দ্য রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে কিভাবে ডায়াগনোসিস করা হবে, একটা যে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া, এর সাথে আমরা দেখেছি যে ইএসআর, সিআরপি, রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টি সাইটোলিনেটেড পেপটাইড অ্যান্টিবডিজ, এবং কিছু ইনভেস্টিগেশন আল্ট্রাসাউন্ড এমআরআই করা হচ্ছে সাথে, এবং টু মনিটর দ্য ডিজিজ অ্যাক্টিভিটি এবং ড্রাগ এফিকেসি, এটা দেখার জন্য আমরা সাধারণত পেইন দেখা হচ্ছে যে ভিজুয়াল স্কেল দিয়ে, আর্লি মর্নিং স্টিফনেস, জয়েন্ট টেন্ডারনেস এবং ড্যাশ ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর 28 দ্বারা, সাথে ইএসআর সিআরপি, এগুলো দ্বারা ডিজিজ অ্যাক্টিভিটি আর ড্রাগ এফিকেসি দেখা হয়।
আর ডিজিজ ড্যামেজ হচ্ছে কিনা সেটা মনিটর করা হয় এক্সরে আর ফাংশনাল অ্যাসেসমেন্ট দ্বারা। আর ড্রাগ এফিকেসি দেখা হয় সাধারণত লিভার ফাংশন, রেনাল ফাংশন, কমপ্লিট ব্লাড কাউন্ট আর এক্সরে দ্বারা। আমরা একটা সাধারণত ড্যাশ ডিজিজ অ্যাক্টিভিটি, তাহলে আমরা ডায়াগনোসিস করব ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দ্বারা, সাথে কিছু ইনভেস্টিগেশন দ্বারা, ইএসআর, সিআরপি, এসিপিএ, রেমাটয়েড ফ্যাক্টর দ্বারা। এরপরে আমরা ড্যাশ ড্যাশ মানে ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর 28 is widely assessed disease activity and response to treatment and need for biological therapy. আমরা কিভাবে এই ড্যাশ 28 স্কোর এটা হিসাব করব? এখানে বলা হচ্ছে it involves counting the number of swollen and tender joint in the upper limbs and knees, and এর সাথে আমরা ইএসআর দেখব, তার সাথে আমরা অ্যাসেসমেন্ট করব অ্যাক্টিভিটি অফ দ্য আর্থ্রাইটিস ভিজুয়াল অ্যানালগ স্কেল দ্বারা। যেমন 0 ইন্ডিকেট নো সিমটম, 100 the worst symptom is possible. These data are entered into the calculator to generate a numerical score. The higher the value, the more the active disease. তাহলে এটার একটা ফিগার আছে, এটা আমি দেখাচ্ছি। এখানে দেখানো হচ্ছে যে ক্যালকুলেশন কিভাবে ক্যালকুলেশন করব। কাউন্ট সোলেন জয়েন্ট, কাউন্ট টেন্ডার জয়েন্ট, তারপরে আমরা ইএসআর মেজারমেন্ট করব, তারপরে পেশেন্ট গ্লোবাল অ্যাসেসমেন্ট 1 to 100। এটা আমরা একটা ক্যালকুলেটরে দিলে এটা একটা স্কোর আসবে। এটাকে বলা হয় ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর 20-28। এটা কিভাবে আমরা ইন্টারপ্রিটেশন করা হয়, যদি স্কোর মোর দেন 5.1 তাহলে হাই ডিজিজ অ্যাক্টিভিটি, যদি স্কোর 2.6 থেকে 5.1 হয় তাহলে মডারেট ডিজিজ অ্যাক্টিভিটি, যদি স্কোর লেস দেন 2.6 হয় তাহলে বুঝতে হবে ডিজিজটা রেমিশনে আছে। তাহলে এটা আমাদের চিকিৎসার জন্য একটা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট এবং মনিটরিং করার। এখন আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি, আমাদের গোল কি, তাহলে কিভাবে আমরা ট্রিটমেন্ট করব? ট্রিটমেন্ট হচ্ছে যে দ্য ট্রিটমেন্ট গোল ইজ টু সাপ্রেস ইনফ্লামেশন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কন্ট্রোল সিমটম, 3 নম্বর হচ্ছে যে প্রিভেন্ট জয়েন্ট ড্যামেজ। তাহলে একটা হচ্ছে সাপ্রেস ইনফ্লামেশন, একটা হচ্ছে যে কন্ট্রোল সিমটম, আর একটা হচ্ছে প্রিভেন্ট জয়েন্ট ড্যামেজ। দিস ইনভলভস এ কম্বিনেশন অফ, আমরা 2 ধরনের চিকিৎসা দেই, সাধারণত হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে যে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। আমাদের এখানে চাইল্ড বিয়ারিং এজ, ডিউরিং প্রেগনেন্সি এবং ওল্ড এজের ক্ষেত্রে কিছু স্পেশাল অ্যাটেনশন দিতে হয়। তো আমরা ফার্মাকোলজিক্যাল চিকিৎসার মধ্যে আমরা পারি যে অ্যানালজেসিক্স আর হচ্ছে এনএসএআইডি, এবং এটা সাধারণত শুরু করা হয় কারণ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট ডিএমআরডি এবং বায়োলজিক্যাল ট্রিটমেন্টের কাজ করতে সাধারণত 1 থেকে 3 মাস সময় লাগে। তাহলে এই সময়টাতে আমরা সাধারণত অ্যানালজেসিক এবং এনএসএআইডি দিয়ে চিকিৎসা শুরু করি। তো আমরা এখানে বলা হচ্ছে যে ডিএমআরডি থেরাপি শুড বি ইন্ট্রোডিউসড ইন অল পেশেন্ট, সব পেশেন্টকেই ডিএমআরডি দেওয়া হয় এবং তার একটা অ্যালগোরিদম আছে, এটা আমি পরে দেখাচ্ছি। তাহলে প্রথমে ফার্স্ট ডায়াগনোসিস হওয়ার পরে আমরা অ্যানালজেসিক এনএসআইডস এর সাথে আমরা হচ্ছে যে পেডনিসিলিন শুরু করব। সাধারণত 30 মিলিগ্রাম দিয়ে আমরা শুরু করব এবং প্রত্যেক 2 সপ্তাহ পর পর আমরা 5 মিলিগ্রাম করে ডোজ কমিয়ে নিয়ে আসবো এবং 12 সপ্তাহের মধ্যে এটা উইথড্র করে নেব। এটা স্টেরয়েড, এবং স্টেরয়েড আরো ব্যবহার করা হয় যখন ডিজিজ ফ্লেয়ার হয়, তখনও স্টেরয়েড ব্যবহার করা হয়। অ্যাট দ্য সেম টাইম আমরা মিথোট্রেক্সেট শুরু করব। মিথোট্রেক্সেট সাধারণত সপ্তাহে 15 মিলিগ্রাম করে দিয়ে আমরা শুরু করি এবং এটা হচ্ছে যে ধীরে ধীরে এটা 25 মিলিগ্রামে করা হয় উইকলি, রেসপন্স টু দ্য ট্রিটমেন্ট, রেসপন্স দেখে। এবং এর সাথে আমরা ফলিক অ্যাসিড 5 মিলিগ্রাম উইকলি শুরু করব। যেদিন ফলিক অ্যাসিড দেওয়া হয় তার পরের দিন, যেদিন মিথোট্রেক্সেট দেওয়া হয় তার পরের দিন ফলিক অ্যাসিড সাধারণত দেওয়া হয়। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ইফ দ্য পেশেন্ট ফেলস টু রেসপন্ড অ্যাডিকুয়েটলি or dose
লিমিটিং টক্সিসিটি, যদি রেসপন্স অ্যাডিকুয়েটলি না করে এবং ড্রাগের যদি টক্সিসিটি দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাডিশনাল ডিএমআরডি যোগ করতে পারি মিথোট্রেক্সেটের সাথে। দ্য মোস্ট কমন কম্বিনেশন ট্রিপল থেরাপি আমরা দেই সাধারণত মিথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, এবং অনেক ক্ষেত্রে আদার ডিএমআরডি শুড বি সাবস্টিটিউটেড অর অ্যাডেড, এই সাধারণত যোগ বা বিয়োগ করা হয়। এর সাথে হচ্ছে লো ডোজ কর্টিকোস্টেরয়েড যখন ইফ দ্য পেশেন্ট ফেল রেসপন্ড ফুললি। এবং যখন বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আমরা কখন শুরু করব, ইন্ডিকেশন অফ বায়োলজিক্যাল থেরাপি ইফ দ্য ডিজিজ অ্যাক্টিভিটি রিমেইনস হাই, ডিজিজ অ্যাক্টিভিটি মানে -28 স্কোর যদি মোর দ্যান 5.1 হয় ডিসপাইট ট্রিপল থেরাপি, তাহলে -28 5.1 এর বেশি, এর সাথে যদি ট্রিপল থেরাপি দেওয়া হয়েছে রেসপন্স হচ্ছে না, তাহলে তারপরে আমরা সাধারণত বায়োলজিক্যাল থেরাপি শুরু করি। এবং মোস্ট কমনলি বায়োলজিক হিসেবে কি ব্যবহার করা হয়, সাধারণত টিএনএফ ইনহিবিটর, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ইনহিবিটর সাধারণত ব্যবহার করা হয়। এবং এখানে দেখা যাচ্ছে যে পেশেন্টটা when the patient has been stable on biological treatment 12 month or more, যদি 12 মাস বা তার বেশিতে যদি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বায়োলজিক্যাল থেরাপি দেওয়ার পরে পেশেন্ট যদি স্টেবল থাকে, তাহলে আমরা 50% রিডাকশন করতে পারি ডোজ। এবং এখন রিসেন্টলি আরো একটা ওষুধ অ্যাভেলেবল আসছে বাজারে, জ্যাক ইনহিবিটরস। এটা এখন হচ্ছে যে টোফাসিটিনিব এবং ব্যারিসিটিনিব। এটা সাধারণত ব্যবহার করা হয় হু ফেল টু অ্যাডিকুয়েটলি রেসপন্ড টু আদার ডিএমআরডি অ্যান্ড প্রোভাইড অল্টারনেটিভ টু বায়োলজিক থেরাপি। এটা সাধারণত জ্যাক ইনহিবিটর, tofacitinib, baricitinib have efficacy in patients who fail to respond adequately to other DMRD, অথবা and provide alternative to biologic therapy. Biologic therapy alternative হিসেবে ব্যবহার করা যায়, অথবা ডিএমআরডি যদি রেসপন্স না করে। এবং বলা হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস যেহেতু একটা রিল্যাপস রিমিশন ডিজিজ এবং ক্রনিক ডিজিজ, সেই ক্ষেত্রে যখন ফ্লেয়ার হয় দেখা যাচ্ছে যে রোগীটা ডিএমআরডি এবং বায়োলজিক থেরাপি পাওয়ার পরও ফ্লেয়ার হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ফ্লেয়ারটা কন্ট্রোল করি সাধারণত ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড অর শর্ট কোর্স অফ ওরাল কর্টিকোস্টেরয়েড। তাহলে এরপরে হচ্ছে যে আমরা আসি যে একটা ফ্লো চার্টে, যে যখন একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন ডায়াগনোসিস হয় তখন আমরা সাধারণত স্টেরয়েড শুরু করি, যেটা বলেছি যে 30 মিলিগ্রাম স্টেরয়েড শুরু করা হয় প্রতি 2 সপ্তাহ পর পর, 5 মিলিগ্রাম করে কমিয়ে 12 সপ্তাহে এটা টেপারিং করা হয়। সাথে মিথোট্রেক্সেট দেওয়া হয় 15 মিলিগ্রাম 15 মিলিগ্রাম করে উইকলি, সাথে ফলিক অ্যাসিড 5 মিলিগ্রাম উইকলি। এবং এটা সাধারণত 12 সপ্তাহ দেওয়া হয়, 3 মাস আমরা দেখি। দেখার পরে যদি রেসপন্স করে, রেসপন্স কিভাবে করবে, এবং মিথোট্রেক্সেট ইনক্রিমেন্ট করে 25 মিলিগ্রাম পর্যন্ত আমরা নিয়ে যাই। এবং যখন স্টেরয়েড এবং মিথোট্রেক্সেট 3 মাস দেওয়ার পর আমরা হচ্ছে রেসপন্স দেখি। রেসপন্স সাধারণত -28 স্কোর করে দেখা হয়। যদি এটা ড্যাশ স্কোর লেস দেন 2.6 হয়, তাহলে ডিজিজটা আমরা রিমিশনে আছে, এই জন্য আমরা কন্টিনিউ করি মিথোট্রেক্সেট। যদি দেখা যাচ্ছে যে 12 সপ্তাহ পরে ড্যাশ স্কোর 2.6 এর বেশি, তাহলে তার সাথে আমরা তাহলে বুঝতে হবে ডিজিজ মডারেট অ্যাক্টিভ। এই ক্ষেত্রে আমরা সালফাসালাজিন এবং হাইড্রোক্সিক্লোরোকুইন যোগ করব। এর 3 থেকে 6 মাস পরে আমরা আবার ডিজিজ অ্যাক্টিভিটি দেখবো -28 স্কোর করে। যদি -28 স্কোর লেস দেন 2.6 থাকে, তাহলে আমরা কন্টিনিউ করব ট্রিপল থেরাপি। যদি -28 স্কোর যদি 2.6 থেকে 5.1 হয়, তাহলে আমরা চেঞ্জ করব ডিএমআরডি অথবা অ্যাড করব লো ডোজ প্রেডনিসোলোন। আর যদি আমরা বলা হলো যে -28 স্কোর মোর দেন 5.1, যদি 5.1 এর বেশি হয় বলা হয়েছে আগে, এবং যদি ট্রিপল থেরাপিতে রেসপন্স না করে, সেই ক্ষেত্রে আমরা বায়োলজিক্যাল থেরাপি দিব। কি কি বায়োলজিক্যাল থেরাপি ড্রাগ ব্যবহার করা হয় এটা আমি পরে বলছি।
এবং আমরা ডিএমআরডি হিসেবে সাধারণত কি কি ব্যবহার করি। ডিএমআরডি ড্রাগস এটা ফাইনাল পরীক্ষায়, ফাইনাল এক্সামিনেশন পরীক্ষায় সাধারণত ভাই অথবা অস্পিতে এই জিনিসটা দরকার পড়ে, যে 2-4টা ডিএমআরডির নাম বলো এবং ডিএমআরডির কি কি সাইড ইফেক্ট হয়, কিভাবে ফলো আপ করা হয়, এই জিনিসগুলো সাধারণত আমরা যেটা বলা হলো যে মেথোট্রেক্সেট 10 থেকে 25 মিলিগ্রাম উইকলি এটা ব্যবহার করা হয়। সালফাসালাজিন এখানে বলা হয়েছে 2 to 4 গ্রাম ডেইলি ওরালি দেওয়া হয়, এবং হাইড্রোক্সিক্লোরোকুইন 200 to 400 মিলিগ্রাম ডেইলি দেওয়া হয়। লিফলোনামাইড সাধারণত 10 to 20 মিলিগ্রাম ডেইলি দেওয়া হয়। এর সাথে অ্যাজাথিওপ্রিন ব্যবহার করা হয়। আর যেটা আমি বললাম যে বায়োলজিক্যালের অল্টারনেটিভ হিসাবে অথবা ডিএমআরডি যখন কাজ করে না, তো জ্যাক্স ইনহিবিটর টোফাসিটিনিব 5 মিলিগ্রাম টুয়াইস ডেইলি দেওয়া হয় ওরালি, অথবা ব্যারিসিটিনিব 2 to 4 মিলিগ্রাম ডেইলি ওরালি দেওয়া হয়। আরো কিছু ড্রাগ ব্যবহার করা হয়। এগুলা সাধারণত বলা হচ্ছে যে মনিটরিং কিভাবে করা হয়। ডিএমআরডি যাদের দেওয়া হয়, মনিটরিং টেস্ট বলা হচ্ছে যে সাধারণত ইউজুয়ালি ডোজ 2 উইকস 2 সপ্তাহ পর পর এটা হচ্ছে যে মনিটরিং করা হয়। এটা 6 সপ্তাহ 2 সপ্তাহ পর পর 6 সপ্তাহ পর্যন্ত মনিটরিং করা হয়। এরপরে হচ্ছে যে 6 সপ্তাহ যখন হয়ে যায়, তারপরে প্রতি মাসে মান্থলি 3 মান্থ, তারপরে 3 মাস পর পর এটা হচ্ছে যে মনিটরিং করা হয়। মনিটরিং সাধারণত কিভাবে করা হয়, তাহলে প্রথমে বলা হলো যে 2 সপ্তাহ পর পর 6 সপ্তাহ পর্যন্ত প্রথমে মনিটরিং, তারপর 6 সপ্তাহ হওয়ার পরে হচ্ছে যে প্রতি মাসে মান্থলি আরো 3 মাস ফলো আপ করা হয়, তারপরে 3 মাস পর পর ফলো আপ করা হয়। কি মনিটরিং করা হয়? ফুল ব্লাড কাউন্ট করা হয়, হয়, এন্ড অ্যাকর্ডিং টু যে ডিএমআরডি ব্যবহার করা হয় সেই ডিএমআরডি অনুসারে, যেমন লিফলোনামাইড হইলে পারে ব্লাড প্রেশার মনিটরিং করা হয়। এখানে বলা হয়েছে যে সাইক্লোফসফামাইড হলে পারে ইজিএফআর মনিটরিং করা হয়। এগুলা স্পেশাল কিছু ইনভেস্টিগেশন করা হয়। আর এগুলা থেরাপি দেওয়ার আগে সাধারণত আমরা লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, এগুলা হচ্ছে যে আমরা টেস্ট করে তারপরে এগুলা ডিএমআরডি দেওয়া শুরু করি। এবং এখানে বায়োলজিক্যাল ড্রাগ সাধারণত কি কি ব্যবহার করা হয়, এখানে মোস্ট কমনলি ব্যবহার করা হয় টিএনএফ ইনহিবিটর। এখানে বলা হচ্ছে ইটানারসেপ্ট, ইনফ্লেক্সিম্যাব, অ্যাডালিমোমাব, সার্টালিজুমাব, গলিমোমাব, এগুলো সাধারণত ব্যবহার করা হয়। রুটিক্সিম্যাব ব্যবহার করা হয়, এবং এর সাথে অ্যাবাটাসেপ আর টসিলিজুমাব। তাহলে টিএনএফ ইনহিবিটরই হচ্ছে কমনলি ব্যবহার করা হয়। এখানে টিএনএফ ইনহিবিটরের মধ্যে 4টা নাম দেওয়া আছে: ইনফ্লেক্সিম্যাব, অ্যাডালিমোমাব, সার্টালিজুমাব এন্ড গলিমোমাব, এবং এর সাথে যে রোটেক্সিম্যাব আছে আর অ্যাবাটাসেপ এবং টসিলিজুমাব, এগুলা ব্যবহার করা হয়। এখন এই বায়োলজিক্যাল থেরাপি গুলা ব্যবহার করার আগে আমাদের কিছু টেস্ট করে দেখতে হয়। সাধারণত টিবি আছে কিনা এটা আমাদের দেখতে হয়। টিবির ক্ষেত্রে কমনলি আমাদের চেস্ট এক্সরে, এমটি টেস্ট, গামা ইন্টারফেরন টেস্ট করা হয়, এবং এর সাথে হেপাটাইটিস বি, সি, এগুলো স্ক্রিনিং করে দেখতে হয়, কারণ এগুলাতে ওই ডিজিজ গুলা ফ্লেয়ার আপ হয়। এবং আমরা অনেক সময় বায়োলজিক্যাল দেওয়ার আগে আমরা হচ্ছে যে ভ্যাকসিনেশন, ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল ভ্যাকসিনেশন করে নেই, তারপরে বায়োলজিক্যাল থেরাপি গুলো আমরা চালু করি। এবং এগুলোও হচ্ছে যে 3 থেকে 6 মাস পর পর মনিটরিং করা হয়, ডিজিজ রেসপন্স হয় কিনা সেগুলো আমাদের দেখতে হয়। এবং এরপরে আসছে যে এগুলো বললাম যে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আছে মূলত বলা হলো অ্যানালজেসিক, এনএসএআইডি, ডিএমআরডি, এরই মধ্যে মিথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন সাধারণত কমনলি ইউজ করা হয়, লেফনোরামাইড। বায়োলজিক্যালের মধ্যে আমি যেটা বললাম টিএনএফ ইনহিবিটর, ইনফ্লেক্সিম্যাব, অ্যাডালিমোমাব, এগুলা সাধারণত ইটানারসেপ, এগুলা সাধারণত কমনলি ইউজ করা হয়। এবং এর সাথে আমি একটা ফ্লো চার্টের কথা বললাম, যে ডায়াগনোসিস হওয়ার পরে আমরা সাধারণত স্টেরয়েড, প্রেডনিসিলিন, এর সাথে মিথোট্রেক্সেট, তারপরে 3 মাস পরে আমরা রেসপন্স হয় কিনা এটা আমরা জাস্ট 28 স্কোর করে, স্কোর দেখে আমরা ঠিক করি যে 2.6 এর নিচে যদি আসে তাহলে এটা হচ্ছে যে রেসপন্স হচ্ছে, তাহলে ডিজিজ ট্রিটমেন্ট কন্টিনিউ করবে। যদি 2.6 এর বেশি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা
মিথোট্রেক্সেটের সাথে সালফাসেলাজিন হাইড্রোক্সিক্লোরোকুইন যোগ করলাম, এর 3 মাস বা 6 মাস পরে আবার আমরা -20 স্কোর করে দেখলাম, যদি এটা 2.6 এর নিচে যদি -20 স্কোর হয় তাহলে ট্রিপল থেরাপি কন্টিনিউ হবে। 2.6 থেকে 5.1 যদি স্কোর হয় সেই ক্ষেত্রে ডিএমআরডি চেঞ্জ করতে হবে অথবা লো ডোজ প্রেডনিসোলন দিতে হবে। আর যদি স্কোর যদি 5.1 এর বেশি হয় -28 তাহলে আমরা বায়োলজিক্যাল থেরাপি দেব। আর এরপরে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, এটাও জরুরি, যেহেতু এখানে বিভিন্ন ডিফর্মিটি তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ফিজিক্যাল থেরাপি, অকুপেশনাল থেরাপি দিব পেশেন্টকে, এবং বলছে যে ইট ইজ ভাইটাল রোল অল পেশেন্ট, এবং এবং এটা অ্যাসেস বাই দ্য অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট। এবং ফিজিওথেরাপির সাথে সাথে পাশাপাশি আমরা কিছু ক্ষেত্রে সার্জারি করা হয়, যেমন সাইনোভেক্টমি করা হয়, জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করা হয়। এবং এর সাথে আমি বলেছি যে এটা কিছু স্পেশাল সিচুয়েশন, যেমন ওল্ড এজ, তারপরে রিমাটয়েড আর্থ্রাইটিস। ওল্ড এজ এবং প্রেগনেন্সিতে রিমাটয়েড আর্থ্রাইটিস কিভাবে চিকিৎসা করা হয়। প্রথমেই বলেছি যে রিমাটয়েড আর্থ্রাইটিস প্রেগনেন্সিতে রিমিশনে থাকে, এবং আমরা কনসেপশনের 3 মাস আগে মিথোট্রেক্সেট যদি খাই সেটা আমাকে ডিসকন্টিনিউ করতে হবে। যদি লিফনামাইড যদি রোগী যদি খায় তাহলে সেটা আমরা 2 বছর আগে আমরা বন্ধ করে দেবো লিফনামাইড। এবং ড্রাগসের মধ্যে সাধারণত প্যারাসিটামল, অ্যানালজেসিক, এবং এর সাথে এনএসআইড বলছে 20 সপ্তাহ পর্যন্ত অফ ইমপ্লান্টেশন পর্যন্ত প্রেগনেন্সিতে ব্যবহার করা যাবে এনএসআইড, কক্স2 ইনহিবিটরস। আর কি কি ড্রাগ ব্যবহার করা যাবে, গ্লুকোকর্টিকয়েডস এখানে ব্যবহার করা যাবে। ডিএমআরডির মধ্যে বলা হয়েছে যেখানে সালফাসেলাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজাথিওপ্রিন আমরা ব্যবহার করতে পারি, কিন্তু মিথোট্রেক্সেট, লেফনামাইড, সাইক্লোফসফামাইড, মাইক্রোফেনোলেট, মফেটিল এবং গোল্ড এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, আর এটা প্রেগন্যান্সিতে ব্যবহার করা যাবে না। বায়োলজিক্যাল থেরাপি দেওয়া হয়, সেটাও লিমিটেড এক্সপেরিয়েন্স ব্যবহার করা যেতে পারে। আর ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রেও একই কথা, মিথোট্রেক্সেট, লেফনামাইড, সাইক্লোফসফামাইড, কন্ট্রাইন্ডিকেশন বোথ ব্রেস্ট ফিডিং ডিউরিং প্রেগন্যান্সি। মিথোট্রেক্সেট, লেফনামাইড এবং সাইক্লোফসফামাইড আর কন্ট্রাইন্ডিকেটেড, কিন্তু আমরা অ্যানালজেসিক্স, প্যারাসিটামল এবং এনএসআইড আমরা 20 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারি। তার সাথে গ্লুকোকর্টিকয়েড আমরা ব্যবহার করতে পারি, এবং এর সাথে আমরা যেটা ব্যবহার করতে পারি সালফাসেলাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজাথিওপ্রিন ডিউরিং প্রেগন্যান্সিতে ডিজিজ কন্ট্রোলের জন্য এগুলা ব্যবহার করা যেতে পারে। সবাইকে ধন্যবাদ। আজকে এইটুকুই বললাম যে রিমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমি রিমাটয়েড আর্থ্রাইটিসে বললাম আজকে এই বিষয়ের উপরে, কারো যদি প্রশ্ন থাকে করতে পারো। ফাতেমা লাইনে আছো? ফাতেমা হক।
আসসালাম তাসনিম, আমি তো বলা শেষ করলাম আর কি। কাউকে লাইনে কেউ আছে কিনা দেখো। হ্যাঁ, কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন করবে। ও এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ডিডির মধ্যে বলা হচ্ছে যে যদি ডিডি থাকে তাহলে এই ক্ষেত্রে বলছে যে সোরিয়াটিক পলিআর্থ্রাইটিস, সোরিয়াটিক পলিআর্থ্রাইটিস একটা ডিডি আসবে, ইনফ্লামেটরি অস্টো আর্থ্রাইটিস একটা ডিডি আসবে, এসএলই একটা ডিডি আসবে, ভাইরাল আর্থ্রাইটিস একটা ডিডি আসবে, মানে ইনফেক্টেড আর্থ্রাইটিস একটা আসবে ডিডি সাধারণত। ডিডি আরো অনেক আসতে পারে, সাধারণত এই কয়টা কমন। মানে মেইন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলা হচ্ছে সোরিয়াটিক পলিআর্থ্রাইটিস, ইনফ্লামেটরি ইনফ্লামেটরি অস্টো আর্থ্রাইটিস, এসএলই, পোস্ট ইনফেকশাস আর্থ্রাইটিস। আর ওল্ড এজের ক্ষেত্রে গাউট, সিউডো গাউট আসতে পারে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। মানে ডায়াবেটিসের সাথে স্টেরয়েড, হ্যাঁ ডায়াবেটিসের সাথে, যদি ডায়াবেটিসের রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং ডায়াবেটিস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা মানে রোগীর রেসপন্স অনুসারে যত কম স্টেরয়েডের ডোজ দিয়ে এবং যত তাড়াতাড়ি আমরা স্টেরয়েড ট্যাপারিং করতে পারি এটা জরুরি। যদি প্রয়োজন পড়ে অবশ্যই স্টেরয়েড দিতে হবে। সেই ডোজটা হচ্ছে যে যত কম ডোজ এবং যত কম ডিউরেশনের দিয়ে রোগীর রেসপন্স দেখে যত তাড়াতাড়ি উইথড্র করা যায় ততই ভালো। এবং ডিউরিং ট্রিটমেন্ট আমরা হয়তো অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন, ইনসুলিন বা ওরাল ড্রাগ আমরা একটু বাড়িয়ে দিলাম। ডিজিজ যখন কন্ট্রোল হলো তখন আমরা স্টেরয়েড উইথড্র করলাম, আবার আমরা অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশনের ডোজও রিডিউস করলাম। রেসপন্স অনুসারে দিতে হবে স্টেরয়েড। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আর আর কারো কোনো প্রশ্ন? ফাতেমা হক লাইনে আছো? তাসনিম, আসলাম, তাহলে শেষ করে দেয় আজকে নাকি? ওদের সাথে একটু, ওদের সাথে ওরা কেউ মনে হয় লাইনে নাই। আচ্ছা ঠিক আছে তাহলে। তো আজকের মতো তাহলে এখানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো সম্পর্কে বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।